ইনি হলেন আবেদ আলী আর ইনি হলেন সামাদ আলী। তারা দুই ভাই। জমি জমার দ্বন্দ্বের কারণে কারোর সাথে কারো মিল নেই। আবেদ আলী হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। অতিরিক্ত অসুস্থ হওয়ার কারণে উনি স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারতেন না। ওনার পরিবারের সবাই সেবা যত্ন করত। অনেকদিন ধরে অসুস্থ হয় কাছের মানুষরাও বিরক্ত হতে থাকে, তার সাথে খারাপ ব্যবহার করতে থাকে। এছাড়া ভাই ভাতিজার সাথে জমি জমা নিয়ে দ্বন্দ্ব আবেদ আলীর মনের কষ্ট আরো বাড়িয়ে দেয়। বেশ কয়দিন পর এক রাতে আবেদ আলী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। এলাকার কেন্দ্রীয় গোরস্থানে তাকে কবর দেওয়া হয়। ইকরাম ভাই, অনেকদিন হলো গ্রামে যাই না, ভেবেছি আজ বাড়িতে যাব, কদিন থেকে আসি। আপনি এদিকে একটু খেয়াল রাখেন তো। তা কখন যাচ্ছেন? এই তো অফিস শেষ করেই ওদিকে রওনা দিব। ট্রেনে করে যাবেন না বাসে? ট্রেন কখন আসে তার নাই ঠিক, বাস হয়ে যাব। যেতে একটু রাত হবে, তাও অসুবিধা নেই। বাস থেকে নেমে ভ্যান পেলাম তো পেলাম, আর না পেলে হেঁটে যেতে পারবো, সমস্যা নাই। বাস থেকে নামতে নামতেই রাত হয়ে গেল। ভ্যানের জন্য অপেক্ষা করতে করতে আরো রাত হয়ে যায়। হাফিজ কোনো উপায় না পেয়ে হেঁটে যাওয়া শুরু করে। গ্রামের কবরস্থানটা পার হতেই হাফিজ খেয়াল করলো ওর পিছু পিছু অন্ধকারে কেউ হেঁটে আসছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে, হাফিজ হাঁটার গতি কমালে সেও গতি কমিয়ে দেয়, কিন্তু সামনে আসে না। হাফিজ কিছুটা বিরক্ত হয়ে হাঁটা থামিয়ে জিজ্ঞেস করে, এই কে ওখানে? ওখানে কে? কিন্তু কোনো উত্তর এলো না। কিছুক্ষণ পর আওয়াজ এলো, ভাইস্তে, আমি তোর কাকা আবেদ আলী। কাকা, আপনি এত রাতে এখানে? হয় একটু কাজে আইছিলাম, বাড়ির দিকে যাচ্ছি। ও আচ্ছা, তা এখন কোথায় চাকরি করতেছিস? ওই আগের অফিসেই। বাসার সবাই ভালো আছে কাকা? হ, সবাই ভালো আছে। ঢাকা থেকে এখন আসলি মনে হচ্ছে। হ্যাঁ কাকা, আচ্ছা চলেন বাড়ির দিকে যাই। হাফিজ ওর বাড়ির সামনে আসতেই আবেদ আলীকে বিদায় দিতে যাবে, ঠিক তখনই পিছু ঘুরে দেখে আবেদ আলী নেই। আবেদ আলীর এভাবে না বলে চলে যাওয়ায় হাফিজ ব্যাপারটা স্বাভাবিকভাবে নিতে পারে না। তাদের সাথে দ্বন্দ্ব আছে ঠিক আছে, তাই বলে কাকা না বলে চলে যাবে, এই ভেবে হাফিজ খুব কষ্ট পায়। কাকার সাথে তোমাদের নতুন করে কোনো ঝামেলা হয়েছে নাকি? আমার সাথে এত দূর আসলো, অথচ আমাকে বিদায় বা কোনো কথা না বলেই চলে গেল। বিষয়টা তো আমার ভালো লাগলো না। তোর কোন কাকার কথা বলছিস? কোন কাকা আবার? ছোট কাকা, মানে আবেদ কাকা। কি বলিস তুই? তোর মাথা ঠিক আছে? প্রায় 3 মাস হয়ে গেল তোর কাকা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে, তোকে চিঠি দিব দিব করে দেওয়াই হয়নি। এই কথা শুনে হাফিজ খুব ভয় পেয়ে যায়। এতটা পথ তাহলে আমি কার সাথে আসলাম? কিছুক্ষণ পর হাফিজের বাবা বলে ওঠেন, হাফিজ, তুই ঠিকই দেখছিস, কিছুদিন আগে
ঠিক এমনটাই আমার সাথে হয়েছিল। আমি ভয়ে কাউকে কিছু বলি নাই। যেহেতু তোর সাথেও একই ঘটনা ঘটেছে, তাহলে শোন। বিকেল হয়ে যাচ্ছে, বাজারে যাও তো, কিছু বাজার করে আনো। আরে যাচ্ছি, আরো একটু বিকেল হোক। সন্ধ্যার দিকে বাজার করে পত্তা পাওয়া যায়, দামে অনেক কম পাওয়া যায়। তোমার যে কি চিন্তা, ভালো ভালো জিনিস বিক্রি হয়ে যাবে, তুমি শেষ বেলা যে ভালো জিনিস পাবা। তা পাওয়া যাবে, তুমি বাজারের ব্যাগটা দাও, আস্তে ধীরে যাই। বাজার নিয়ে আস্তে আস্তে রাত হয়ে যায়। একা একাই ফিরছিলাম। আমাদের গোরস্থান পার হতেই দেখি রাস্তার পাশে একজন অদ্ভুতভাবে ব্রেঞ্চের উপর শুয়ে আছে। আমি একটু অবাক হয়ে জিজ্ঞেস করলাম, এ কিডা ওইখানে? কিডা রে অনেক শুয়ে রইছিস? ভাই, আমি আবেদ, তোর ভাই। তোরা তো আমাকে বাড়িতে থাকতে দিল না। কবরের মধ্যে অনেক কষ্ট, সহ্য হচ্ছিল না, তাই উঠিয়ে আসলাম। যখনই আমি এটা শুনলাম, আমি প্রচন্ড আকারে এক চিৎকার দিয়ে দৌড়ে বাড়ি চলে এসেছিলাম। এতটাই ভয় পেয়েছিলাম যে ভয় কাউকে কিছু জানাইনি। পরে যে যার রুমে গিয়ে শুয়ে পড়ে। মাঝরাতে হঠাৎ, হাফিজ, কিরে হাফিজ, ভয় পেয়েছিস বাপ? পরদিন সকাল হতেই হাফিজ চলে যায় বড় এক আলেমের কাছে। হুজুরের কাছে গিয়ে সব খুলে বলে। আপনাদের কথা শুনে যা বুঝলাম, আপনাদের সাথে কোনো শয়তান জিন এসব করেছে। কারণ কোনো মৃত ব্যক্তি মৃত্যুর পরে কারোর সামনে আসতে পারে না। আমরা চাইলে ওনার একটা গায়েবানা জানাজা করতে পারি। আর আমি আপনাদের কিছু দোয়া শিখিয়ে দিচ্ছি, তাহলে শয়তান জিনগুলো আর সামনে আসতে পারবে না। হুজুরের কথা মতো আবেদ আলীর গায়েবানা জানাজা দেওয়ার পরে আর কোনোদিন কোনো ঘটনা ঘটেনি।